শেখ হাসিনা যে একটা খুনের দণ্ড পেয়েছেন, এটা কি আগামী গতকাল যে রায় হলো তখন থেকে এখন পর্যন্ত আপনি কি দেখেছেন এটা নিয়ে তারা বদার করে কেউ, তাদের রাজনৈতিক নেতাকর্মী? আমার তো মনে হয় যে এই প্রথম আমি একটা রায় দেখলাম যেটাতে বাদীপক্ষ হেভি খুশি, বিবাদী পক্ষ তাদের কিছু আসে যায় না, মনে হয় যে উই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার, শেখ হাসিনার বক্তৃতা প্রচার করতেছে তারা। তো তার মানে কি তারা এগুলাকে অত গায়ে রাখছে না? কিন্তু অনেকে তো এই আই ডোন্ট কেয়ার বা উই ডোন্ট কেয়ারকেও সমালোচনা করছেন যে তিনি গণহত্যা চালিয়েছেন, কিন্তু সেই অনুশোচনা বোধ বা সেই বোধের জায়গা তার তৈরি হচ্ছে। শোনেন, কে কি সমালোচনা করবে সেটা তো তাদের ব্যাপার, আমরা কিভাবে দেখছি সেটা আমাদের ব্যাপার, কিন্তু আপনি ওদের রাজনৈতিক অবস্থা জানতে চাচ্ছেন, ওরা কিভাবে এটা দেখছে, আমি সেটা বলতেছি। না, আমার পার্সোনাল পারসেপশন না, পার্সোনাল বিষয় না। তো আমি পার্সোনালি দেখি যে যেভাবে আপনি বলছেন যে দল হিসাবে একেবারে বিপর্যয় হয়ে যাবে, সেটা কোনো সম্ভাবনা দেখছি না। এই কারণেই যে আপনি যদি দেখেন যে বঙ্গবন্ধু মৃত্যুর পর বঙ্গবন্ধু নেই, তখন দলের হাল ধরার জন্য কোনো ব্যক্তি নেই। এখন দলের হাল ধরার জন্য ব্যক্তি আছে, তারা বাইরে পালিয়ে আছে, দুইটা কিন্তু ভিন্ন জিনিস। এবং শেখ হাসিনা স্বয়ং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের কাছে খুবই জনপ্রিয়। আপনি বলতেছি যে উনি একটা জুলাই যে গণ অভ্যুত্থান হলো, সেখানে যে অ্যাট্রোসিটি হলো, সেটার দায়িত্ব উনি এড়াতে পারেন না সরকার প্রধান হিসাবে। এই যে গতকাল যে রায় হলো, যে রায়ের ভিত্তিতে এর কথা বলতেছি আমরা, সেটা কেউ না কেউ তো ঘটিয়েছে জুলাইয়ের এই ঘটনাগুলো। তাহলে সেখানে প্রধানমন্ত্রী হিসাবে ওনার দায়িত্ব কি, বা স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে কামাল সাহেবের দায়িত্ব কি, বা পুলিশ প্রধান হিসাবে মামুনের দায়িত্ব কি, কার কি দায়িত্ব ছিল সেটা অন্য বিষয়। কিন্তু একটা যে ঘটনা ঘটেছে, হাজার বলবো না, কয়েক শত হাজার, 2000 মতো প্রায় মানুষ মারা গেছে, তাই না? তো তাদের স্বজনদের একটা আহাজারি ছিল, সেটার একটা বিষয় আছে। জুলাই যে একটা অভ্যুত্থান, সারা দেশের মানুষ যেটা সমর্থন করেছে, তো সার্বিকভাবে আপনি বলতে পারেন যে এই রায়টা কিছু লোককে শান্তি দিয়েছে, এক ধরনের যে গ্রিভের মধ্যে ছিল। কিন্তু রায়ের কিছু যে ত্রুটির কারণে, বা শেখ হাসিনা এখন এত নিরাপদ দূরত্বে আছেন যে আদৌ ওনার এই বিচার আদৌ ওনার গায়ে যাবে কি না, বা আদৌ উনি এটা কেয়ার করেন কি না, কিংবা বাংলাদেশে যে রাজনীতি চলে এসছে অতীতে, আমরা দেখেছি যে পালাবদলের পর এগুলো সব কোথাও চলে যায়, এখানে এগুলার আর কোনো পাত্তা থাকে না, এবং উনি যে নিরাপদ জায়গায় আছেন সেখান থেকে ওনাকে প্রত্যাবর্তনের কোনো সম্ভাবনা নেই। তো সার্বিকভাবে তার নেতাকর্মীরা কেন বিপর্যস্ত না, যখন এই জন্য বিপর্যস্ত না, কারণ এই রায় দিয়ে শেখ হাসিনার কিছু হবে তারা বিশ্বাস করে না। কিন্তু যখন হচ্ছে যে আপনার রায় পড়া হচ্ছিল, তখন তো লাইভ টেলিকাস্টে ছিল, সেই জায়গায় প্রসিকিউশন পুরো চেইনটা বোঝানোর চেষ্টা করেছেন যে কার কতটুকু দায়, তিনি হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশ। না, আমি ওটা অস্বীকার করছি না, আমি বলছি যে এই যে ঘটনাটা ঘটছে, এটা দায়িত্ব কারো তো আছেই। এটা শেখ হাসিনা থাকুক, থাকুক, যারাই আসুক, এটাকে অস্বীকার তো করতে পারবে না। এটা তো দায় আছে তারা সরকার প্রধান হিসেবে ছিল। এখন আপনি বলতে পারেন যে রুলস অফ প্রসিডিংস অনুযায়ী কার গায়ে পড়বে না পড়বে সেসব বিষয় নিয়ে কথা হচ্ছে ওটা। এখন এই রায়টা আপনি শুরুতে বলছিলেন যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস এবং জাতিসংঘ সবাই এই রায়ের সমালোচনা করছে। এক জায়গায় আপনি খেয়াল করে দেখবেন, বলছে যে তাদের অনুপস্থিতিতে এই রায়টা তৈরি করা হয়েছে, সেই জায়গায় মানে সিরিয়াসলি মানবাধিকার লঙ্ঘন এই জায়গায় হচ্ছে একটা বিতর্ক। আর যদি আপনি বাংলাদেশের তরফ থেকে আবার যদি চিন্তা করেন যে তাদের অনুপস্থিতিতে আমরা কি করেছি, এই রায়ের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে ওই জায়গায় যে এটা প্রথমত এটা আইসিটি মামলা, এটা হয় কিনা। আমরা হচ্ছে যে রায়ের দুর্বলতা নিয়ে একটু আসবো, একটু স্যার তুষারকে শুনে আসি। মানে আওয়ামী লীগের নেতাকর্মীরা অরিড না, যে তারা জানে যে শেখ হাসিনার এই রায় আসলে কিছুই হবে না এবং কোনো প্রভাব পড়বে না। আনোয়ার সালামগীর বলছিলেন, আপনি এরকম মনে করেন যে মাঠের রাজনীতিকে আসলে এরকমই, নাকি এই রায় আওয়ামী লীগকে কিছুটা হোঁচট দিল আর কি? আপনাকে ধন্যবাদ। আমি মনে করি এই রায়ে আওয়ামী লীগের যথেষ্ট পরিমাণ তারা ব্যাকফুটে যাবে। মানে রাজনৈতিক দল হিসেবে যদি কাউকে কল্পনা করি, তাহলে তার রাজনৈতিক ক্যারেক্টারটা হচ্ছে সবচেয়ে বড়, সাংগঠনিক ক্যারেক্টারটা হচ্ছে সবচেয়ে বড়। আওয়ামী লীগের আর অবশ্যই রাজনৈতিক, আপনি তার যে ধরনের তৎপরতা আমরা গত 1 বছর দেখলাম, তার কিন্তু আর কোনো রাজনৈতিক ক্যারেক্টার অবশিষ্ট নাই। এক ধরনের চোরাগুপ্তা হামলা করা টাইপের গুপ্ত সংগঠনের মতো তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবং গতকালকে আপনি দেখবেন যে গোপালগঞ্জের মুকসুদপুরে এক সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী পদত্যাগ করেছে। আমার ধারণা এই ঘটনা আরও বাড়বে, যতই দিন যাবে তত আরও বাড়বে। এবং তাদের মধ্যে যারা কোনো ধরনের ক্রাইমের সাথে জড়িত ছিল না, সাধারণ সমর্থক
কিংবা দলের থাকে না যে একটা অংশ কোণঠাসা হয়েছিল গত 10-15 বছর, তারা কিন্তু নানাভাবে সমাজে পুনর্বাসিত হবে এবং সেটা খুব দোষের কিছু হবে না। কারণ ভোট মানেই হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে তারা এখন যে অ্যাভেলেবল দলগুলো আছে তার মধ্যে থেকে একটাকে আপনি ভোট দেবেন, ভোট দেওয়ার মধ্যে দিয়ে এটা একটা রিকনসিলিয়েশনও আপনার হয়ে গেল, ঠিক আছে। আর যারা ক্রিমিনাল তাদের অবশ্যই শাস্তি হতে পারে, ব্যাপারে কোনো সন্দেহ নেই। ফলে এই রায় না শুধু গত 1-1.5 বছরে আওয়ামী লীগের রাজনীতি অনেকটাই মানে রাজনৈতিক যে আপনার গ্রাউন্ড সেটা অনেকটা নষ্ট হয়েছে এবং এই রায়ের মধ্যে দিয়ে সেটা আরও ব্যাপকভাবে হয়েছে। মানে তাদের আর কোনো রাজনৈতিক, আপনি যেমন দেখবেন ওই 96 তাদের কামব্যাক করার কথা যেটা বলা হয়, 96 তাদের আসার এর আগে একটা মুক্তিযুদ্ধের সাথে তাদের মানে নামটা জড়িয়ে আছে। যেভাবেই হোক আমাদের তাদের অনেক সমালোচনা আছে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক তাদের ভূমিকার, কিন্তু তবু তারা কিন্তু এই দলের নাম জড়িয়ে আছে মুক্তিযুদ্ধের সাথে, ওতপ্রোতভাবে খুব ভালোভাবে জড়িয়ে আছে। ওকে, এটার প্রেক্ষাপটে আপনার তাদের 72 থেকে 75-এর যে দুঃশাসন, তারপরে 75-এর দুঃখজনক ঘটনা ঘটলো, আপনি সর্বোচ্চ অপোজিশন মানে তারা করলেও এই ঘটনাটা কেউ সমর্থন করতে পারবে না, মানে এই নির্মম হত্যাকাণ্ড। তো সেইটা ঘটার কারণে তারা 21 বছর পরে কামব্যাক করতে পেরেছে এবং জিয়াউর রহমান সাহেব যে আবার তাদের রাজনীতি করার অধিকারটা দিলেন, তখন শেখ হাসিনা এসে যেভাবে আমার বাবা আমরা ভিকটিম, আমার পরিবার ভিকটিম এটা বলে যেভাবে রাজনীতিটা করতে পেরেছেন, এখন কিন্তু প্রেক্ষাপট সেটা না। কারণ শেখ পরিবারের কেউ এসে এটা বলতে পারবে না যে মানে আমরা ভিকটিম, কারণ এটা আপনার চোখের সামনে কি অ্যাট্রোসিটিস গুলো একেবারে পরিষ্কার। অন্য কেউ ত্রুটি নিয়ে বলতে চেয়েছেন তিনি বলবেন, কিন্তু যারা দায়িত্ব ছিল কার দায় আসলে কতটুকু পড়ে। আচ্ছা, দায়ের ব্যাপারটা আমি বলি, ইন্টারেস্টিং। দায়ের ব্যাপারটা হচ্ছে দায় এড়াতে পারে না যেটা বলছেন আনিস ভাই, এই ব্যাপারটা শুধু এইটুকু সীমাবদ্ধ না। একটা যে কোনো সরকার যখন ক্ষমতায় থাকে ওই সরকারের আমলে যে কোনো ঘটনার দায় ওই সরকারের হয়। যেমন ধরেন একটা ব্রিজ কলাপস করেছে, কিছু মানুষ হতাহত হয়েছে, এটা দায় কিন্তু ওই সরকারের, তারা এর সাথে প্রত্যক্ষভাবে এটা না ঘটালেও দায় তাদের নিতে হবে, আপনি যেহেতু সরকারে। এটা কিন্তু শুধু সেটা না, এটা তো পরিষ্কারভাবে এভিডেন্ট, আপনার ফোন কল আছে নানাভাবে, এটা পরিষ্কার যে, এবং রাজসাক্ষী একজন আছেন, সেখানে দেখা গেছে তিনি এটা ঘটিয়েছেন, তিনি এটা নির্দেশ দিয়েছেন। এটা শুধু আর এমন না যে তিনি সরকারের আমলে একজন পুলিশ গুলি করে দিয়েছে তিনি জানতেন না, ব্যাপারটা তো এরকম না যে তার অগোচরে ঘটনা ঘটেছে, তিনি এটা নির্দেশ দিয়েছেন মানে শুট অ্যাট সাইট করতে হবে, গুলি করতে হবে এবং হেলিকপ্টার থেকেও গুলি করতে হবে, যতভাবে সম্ভব এই আন্দোলন দমন করতে হবে। এবং সর্বশেষ 5 তারিখে তিনি আর্মিকেও পুশ করেছেন যেন, এবং আর্মিকে ভর্ৎসনা করেছেন সেনাবাহিনীকে যে পুলিশ কাজ করছে আপনারা করছেন না, এরকম। তাহলে এটা তার বলা যাবে না যে এটা শুধু তার অগোচরে ঘটেছে কিংবা তিনি সরকার প্রধান আছেন সেই কারণে তাকে কিছু দায় নিতে হবে, কিন্তু আসলে মূল দায় তার না। এটা জাতিসংঘের রিপোর্ট, যেটা রিপোর্টেও পরিষ্কার যে শেখ হাসিনা এটার পুরো জিনিসটার মূল পরিকল্পনাকারী এবং মূল মাস্টারমাইন্ড। ফলে তাকে এটা শুধু দায়ের প্রশ্ন না, এটা পুরোটারই তিনি হচ্ছেন প্রধান আসামি, হুকুমের আসামি। সেই দিক থেকে তার এই যে গতকালকে রায়টা হলো, ফলে এটাকে ওইভাবে দেখার সুযোগ নাই যে তিনি শুধুমাত্র কিছু দায় নিলেই হবে, শুধু কিছুমাত্র দায় নিলেই হবে না, এটার জন্য তিনি শাস্তি প্রাপ্য এবং তিনি এটা বিচারটা ফেস করলেন। এটা তো শুধু জুলাই হত্যাকাণ্ড, এর বাইরে আপনার গত 15 বছর এই যে 5 শতাধিক গুম শেখ হাসিনার সরাসরি নির্দেশ হয়েছে, ক্রসফায়ার, এমনকি নিজ দলের নেতাকর্মীদেরও তিনি ক্রসফায়ারের মধ্যে নিয়েছেন। এইগুলোর বিচার হবে না, এগুলোর বিচার হতে হবে না? এটা তো মাত্র একটা মামলা, 2-3টা মামলার বিচার হলো এবং সেগুলো সবই জুলাই কেন্দ্রিক মামলা। এর বাইরেও যে গত 15 বছরের তার কর্মকাণ্ড, এই আপনার 2013 সালে শাপলার ওখানে যেভাবে তিনি এই সমাবেশটা, আপনি তাদের দাবির সাথে একমত না হন, আমিও তো অনেক তাদের দাবির সাথে একমত না, কিন্তু যেভাবে এটাকে দমন করা হয়েছে, এরপর শুরু হলো আপনার বিরোধী মতকে দমন করার জন্য লাগাতারভাবে গুম বাংলাদেশে তিনি আনলেন, ক্রসফায়ার করলেন, বিরোধী মতকে ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দী করেছেন এবং সেখানে একজন লেখকের মৃত্যুও ঘটেছে। বলতে চাচ্ছেন যে 15-16 বছর তার শাসনামলে সবকিছু তার দায়ভার তাকে নিতে হবে, দায়ভার তো অবশ্যই নিতে হবে। এই জন্য এগুলোর আস্তে আস্তে বিচার শুরু করতে হবে, কারণ এটা ছাড়া আপনি মানে এই পরিবারগুলো তো এখন আমাদের চোখের সামনে, এই যে 500 এখনো অনেক গুম করা লোকেরা ফেরত আসে নাই, এখনো তারা আমাদের মধ্যে নাই। ফলে এগুলোর দায়ভার তো শেখ হাসিনাকে বিচার করতে হবে। আপনি শুনছিলেন তুষার বলছিল যদি কিছু যোগ করার থাকে, যদি যোগ করতে চান, আর না হলে আপনি রায়ের দুর্বল দিকগুলো বলতে চাচ্ছেন। যেটা বলছে এটা তো ঠিকই, কারণ এই উনার আমলে ঘটেছে বলেই তো উনার তো দায়িত্ব আছে, আমি সেটাই বলছি। উনার স্বরাষ্ট্রমন্ত্রীর বা পুলিশ কেউ না কেউ তো দায় নিতেই হবে এটা নিয়ে। এবং রাষ্ট্রপক্ষ যেভাবে মামলাটা উপস্থাপন করেছে, যেভাবে তারা এখানে যে এভিডেন্সগুলো এনেছে, এখানে কিন্তু খুব একটা দায় এড়ানোর কোনো সুযোগ নাই আপনি যদি পুরোটা দেখেন। কিন্তু যে এটা সমালোচনা হচ্ছে সেটা হচ্ছে যে রাষ্ট্র এই মামলাটা পরিচালনা করার জন্য উপদেষ্টা হিসাবে নিয়োগ দিয়েছিল টমি কিডম্যানকে, এমন একটা বিখ্যাত আইনজীবী, তাকে এখানে এনেছে এবং তার রায় যে ইংরেজিতে রায় লিখেছে এটা
পড়তে গিয়ে দেখছেন যে আপনি মানে বিচারকদেরও মানে ইয়ে হতে যাচ্ছে, দাঁত ভেঙে যাচ্ছে, শব্দটা না বলে আমরা অন্য একটা বলি, কঠিন হয়ে যাচ্ছিল। তো সেই জায়গায় বুঝতে হবে যে টমি কিডম্যান কিন্তু তার দায়িত্ব খুব ভালোভাবে পালন করেছে। কিন্তু রাষ্ট্র কি দেখে, যখন পলাতক কেউ থাকে তার জন্য রাষ্ট্র নিজ উদ্যোগে একজন আইনজীবী নিয়োগ করে, যে এবং রাষ্ট্র আইনজীবী শেষ করতে দেন আমাকে। তো এখন সেটা তো তাহলে কোথায় আপনি সরকারের নিজের জন্য নিজে নিয়ে আসলেন আপনি টমি কিডম্যানকে, আর আমার জন্য দিলেন কোনো একজনকে যাকে কেউ চিনেও না, যার কোনো অতীত ইতিহাস এমন কোনো বিখ্যাত কিছু না। এবং আমার জন্য যখন আপনি আরেকজন উকিল আসছেন পান্না সাহেব, তখন আপনি পান্না সাহেবকে বলতেছেন যে ট্রেন মিস হয়ে গেছে, সময়ের ব্যবধান ছিল। হ্যাঁ, আপনি যা কিছু বলতে পারেন, আমি বাস্তবতাটা বলতেছি। আপনি বলছেন মিস হয়ে গেল। পৃথিবীর অন্যান্য দেশগুলোতে আমরা কি দেখি, আমরা দেখি যে রাষ্ট্রপক্ষ খেয়াল করে যদি কোনো দুর্বল ইয়ে হয়, আর্গুমেন্ট থাকে, তারা তখন নিজেদের উদ্যোগী হয়ে এই লোককে সরিয়ে আরো কঠিন একজনকে দেবে, কারণ রাষ্ট্রপক্ষ চায় যে এখানে তার পক্ষের তো কেউ না, সে আইনজীবী ছাড়া পুরো মামলায় আর কোনো দুর্বল মানে আইনজীবী নিয়োগের ছাড়া। এটাই তো সমালোচিত হচ্ছে যে জিনিসটা, কারণ যে আপনি আমাকে আত্মপক্ষ সমর্থনের ভালো সুযোগ দেন নাই, আপনি আমাকে এমন একজনকে দিয়েছেন যার সাথে বিচারপতির সংলাপ ভাইরাল হয়ে যায়, যার কথাবার্তা নিয়ে যে আবার হাসা হাসা দুঃখ প্রকাশ করে। এবং আপনি বাংলাদেশের ইতিহাস যদি যান, আপনি একটা ইতিহাস আমি আপনাকে বলি, সেটা হচ্ছে হুমায়ুন জহির হত্যা মামলা। এটা আপনি নিশ্চয় শুনেছেন কিনা আমি জানি না। একজন শিল্পপতি, তার খুনের মামলা, যে একটা ব্যাংকের উনি ইয়ে ছিলেন, চেয়ারম্যান ছিলেন, তার খুনের মামলায় দায়ী করা হয়েছিল আখতারুজ্জামানকে। আখতারুজ্জামান বাবু আওয়ামী লীগের বড় একজন নেতা। উনি যখন অনুপস্থিত ছিলেন, রাষ্ট্র তার জায়গায় পরিচালনা করার জন্য সিরাজুল হককে দায়িত্ব দেওয়া হয়েছিল, আমাদের আনিসুল হক সাহেবের বাবা। সো এই সিরাজুল হক সাহেব ওই মামলা পরিচালনা করেছেন। তো আপনি যদি চিন্তা করেন কোথায় কিডম্যান আর কোথায় এই ভদ্রলোক আখতারুজ্জামান নাকি ওনার নাম, যিনি তাকে দিলেন, যে এই জায়গায় দুর্বলতাটা রয়ে গেছে। এবং এটাকেই উপলক্ষ করে এটাতেই উপলক্ষ করে যে পরবর্তী পর্যায়ে যেটা হবে, রাষ্ট্রকে এই যারা বিবাদী পক্ষ ছিল তারা দায়ী করবে যে এই মামলা যথাযথভাবে পরিচালনা করা হয় নাই, এটা আবার এটা ট্রায়ালে যাওয়ার জন্য। এবং এই সুযোগটা রাষ্ট্র করে দিয়েছে। এই দুর্বলতাটা রাষ্ট্র যদি ঠিকমতো করত, তাহলে এই শেখ হাসিনা তার যথাযথ সাজা পেতেন। জুলাইতে যারা নিহত হয়েছে তারা এখন, তাদের যে আত্মীয় স্বজন, তারা এখন দুই জায়গায় শঙ্কিত। এক জায়গা হচ্ছে যে বড় বড় অভিযোগ, তারা দুই জায়গায় শঙ্কিত। আমাকে শেষ করতে দেন, আপনি তো আমাকে আপনি তো তুষারকে কোনো বাধা দেন না, আমার বলায় বারবার বাধা দিচ্ছেন কেন? আপনি দুই জায়গায় তারা শঙ্কিত। এক জায়গায় সরকার একটা বিচার করলো, কিন্তু সেই বিচারের রায়টা যে বাস্তবায়িত হবে এমন কোনো আশ্বাস তারা পেতে পারে না। কারণ হচ্ছে এই মামলার দুর্বলতা রয়ে গেছে ওই জায়গায় যে আসামি পক্ষকে আপনি ডিফেন্স করার জন্য ভালোভাবে সুযোগ দেন নাই। দ্বিতীয়ত হচ্ছে এই মামলার যিনি প্রধান ব্যক্তি, যাকে খুনি হিসাবে চিহ্নিত করা হয়েছে, সেই খুনি পালিয়ে আছে আরেকটা দেশে, সে আদৌ এদেশে আসবে কিনা এবং এই সরকারের তাকে আনার কোনো ক্যাপাসিটি আছে কিনা সেটা নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়। এখন বলা হচ্ছে, আপনি বলবেন যে তাদের সাথে প্রত্যর্পণ চুক্তি আছে। এই প্রত্যর্পণ চুক্তি দিয়ে যে কিছু হবে না, সেটা প্রত্যর্পণ চুক্তি নিজেই বলে দিয়েছে। প্রত্যর্পণ চুক্তির ক্লজ 3-তে বলা আছে যে রাজনৈতিক মামলা, রাজনৈতিক উদ্দেশ্যে যদি কোনো মামলা হয়ে থাকে, যদি দেখা যায় যে তার প্রতিপক্ষ তার বিরুদ্ধে এমন মামলা করেছে, সেখানে এসে এনে তাকে সাজা দিয়ে দেবে, তাহলে কিন্তু এই চুক্তি আর কার্যকর হচ্ছে না। মানবাধিকার এবং ন্যায় বিচারের প্রশ্ন আসছে, তারা বলবে যে এখানে যথাযথভাবে তিনি পান নাই, যেটা আমি বলছিলাম, যে বলবে যে তার জন্য তুমি যথাযথ উকিল নিয়োগ দাও নাই। আন্তর্জাতিক এবং রাজনৈতিক ভারসাম্য, আপনি এমন একটা জায়গায় উনি আশ্রয় নিয়েছেন, সেটা ওই সরকারের সাথে, শেখ হাসিনা সরকারের সাথে ভেরি মাচ ইনভলভ ছিল। সেই 71 থেকে আওয়ামী লীগের সাথে তারা মিত্র, তারাও যে আপনাকে ছেড়ে দেবে সেটা নয়। এবং আদালতে প্রক্রিয়া এবং রাজনৈতিক আশ্রয়, এটা হচ্ছে আরেকটা বিরাট বিষয়। যদি কোনো ব্যক্তি, কনভিক্টেড কোনো ব্যক্তি যদি কোনো জায়গায় রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে, ওই রাজনৈতিক আশ্রয় মীমাংসা না হওয়া পর্যন্ত আপনি ওখানে ঝুলে থাকবেন। তখন উনি যদি ভারতের এখন রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে যে আমি এটা শিকার এবং আমি ওইখানে যদি গিয়ে থাকি আমাকে এটা হত্যা করার সম্ভাবনা আছে, তো সেই জায়গায় কিন্তু এখানে কিন্তু ওনার এই মামলা যতদিন পর্যন্ত চলবে আসার কোনো সম্ভাবনা নাই। এখানে UN হিউম্যান রাইটস কমিশনের যে ক্লজগুলো আছে, সেটাও কিন্তু ওই প্রত্যর্পণ চুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ।
এখন অন্য প্রশ্ন করতে আমরা পারেন। আপনার কাছে একটু পরে আবার আসবো যে আসার কোনো সম্ভাবনা নাই আপনি বলছেন, সেক্ষেত্রে দল হিসেবে আওয়ামী লীগ পারছে না, না সেক্ষেত্রে সরকার পারবে না আর কি। না সেক্ষেত্রে দল হিসেবে আওয়ামী লীগ যদি শেখ হাসিনা ফেরত না আসেন সেটাতে ক্ষতিগ্রস্ত হবে কিনা, সেটা আসলে আমাদের আজকে বিষয় ছিল। আমরা একটু পরে আপনার কাছে আসবো। আপনি শুনছিলেন যে সরকার পারবে না, তাহলে এই মুহূর্তে আসলে দল হিসেবে সরকারের করণীয় কি? না, সরকার তো গতকালকে পররাষ্ট্র মন্ত্রণালয় একটা এরকম চিঠির মতো করে দিয়েছে ভারতের উদ্দেশ্যে যে এই আসামিকে যেন ফেরত দেওয়া হয় এবং ইন্টারপোলকে দিয়ে রেড নোটিশ জারি করা সহ আরও যা যা করা সরকারের পক্ষ থেকে সরকারকে করতে হবে, এবং কূটনৈতিক চ্যানেল ওপেন করা, জাতিসংঘকে এখানে ইনভলভ করা, যে এবং যে এটা উনি একজন মানবতা বিরোধী অপরাধের সাজা মানে পলাতক আসামি, সেটা আপনাদের ডকুমেন্টের মধ্যেই বলা হয়েছে যে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি। সুতরাং ভারত যদি মনে করে যে তার বাংলাদেশকে দরকার, বাংলাদেশের সাথে প্রতিবেশী সুলভ আচরণ তারা করতে চায়, একটা শান্তি শৃঙ্খলা রক্ষা করতে চায়, তাহলে তাকে আসলে এটা সেটেল করতে হবে। আমরা যেমন ভারতের বিচ্ছিন্নতাবাদীকে আমাদের দেশে জায়গা দেইনি, আমরা ভারতের কাছে হস্তান্তর করেছি। ভারতও তো আমাদের গণহত্যাকারীকে যদি আশ্রয় দেয় সেটাকে আমরা ভালোভাবে নেব। বাংলাদেশ কি এটা মাথায় রেখে কি ভারতের সাথে সম্পর্ক করবে? এবং শুধু তাই না, সেখানে বসে তিনি বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করে চলেছেন একের পর এক। তার দল প্রায় পুরোটাই এখন ভারতে আশ্রিত, কলকাতায়। সেখান থেকে তারা নানা ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে, আগুন সন্ত্রাস করছে। এটা করে তো ভারত যদি আমাদের ক্ষতি করতে চায় তাহলে তো আমরা ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বাভাবিক হবে না। ফলে আমাদের সাথে সম্পর্ক স্বাভাবিক করার ওই বন্দি প্রত্যর্পণ চুক্তির মধ্যে তো বলা আছে যে মামলাটা রাজনৈতিক প্রণোদিত হতে পারবে না। ঠিক আছে, তো এটা কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা? তা তো না। এটার তো মানে খুব ভ্যালিড গ্রাউন্ড আছে এবং প্রমাণ, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রমাণ আছে যে শেখ হাসিনা এটা করেছে। জাতিসংঘের ওই ডকুমেন্টই সবচেয়ে বড় প্রমাণ। ফলে এখন এটা ভারতের সিদ্ধান্তের বিষয়। এই সিদ্ধান্তটা হলো ভারতের রাজনৈতিক সিদ্ধান্ত, যে ভারত শুধুমাত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনা, যার আসলে রাজনীতিতে কামব্যাক করার কোনোই মানে সম্ভাবনা নাই, তাকে ভারত সেফগার্ড করবে নাকি বাংলাদেশের মানুষের মন জয় করবে? আপনি যদি মনে করেন যে বাংলাদেশের কাছে তাকে দেওয়াটা নিরাপদ না, আপনি তাহলে আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে সোপর্দ করেন। ভারতের কথা বলছি, ভারতের উচিত তাহলে আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে দেয়া, কিন্তু ভারত তো তাকে রাখতে পারে না। বিশেষত ভারত যখন আমার প্রতিবেশী দেশ, ভারত সহ বিশেষত লন্ডন, অনেক সময় আপনি দেখবেন যারা অ্যাজাইলাম পায়, রাজনৈতিকভাবে যাদের জীবন নাশের সম্ভাবনা আছে, তারা রাজনৈতিক কারণে ওই লন্ডন কিংবা এরকম দেশে অ্যাজাইলাম পায়, কিন্তু কোনো ক্রিমিনালকে তো তারা ঘাপটি মেরে থাকতে দেয় না। তো ক্রিমিনাল যদি এরকম একটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের ক্রিমিনাল, আপনি দুতেরতে কিছুদিন আগে আপনি দেখেছেন যে তাকে অ্যারেস্ট করা হয়েছে, তার মামলাটা হলো আপনার ফিলিপাইন্সে, কিন্তু তাকে অ্যারেস্ট করা হয়েছে আরেক দেশ থেকে। ফলে এটাও কিন্তু মানে এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করা হয়েছে। ফলে এটারও সুযোগ আছে। ভারতের কোনোভাবেই উচিত না ভারতের নিজে মানে আমাদের সাথে সম্পর্ক স্বাভাবিক করা, তার একটা গুড জেস্টার দেখানো উচিত যে ঠিক আছে বাংলাদেশে আমরা মনে করছি যে এটার হলে তার বিচারটা ঠিকমতো হবে না, তাহলে আপনি আন্তর্জাতিক পৃথিবীর কাছে ছেড়ে দেন, আপনার তো এটা রাখার কোনো দরকার নাই। এখন এটা ভারতকে আমরা আমাদের দিক থেকে দেখিয়েছি যে আমরা যে আসলে ভালো প্রতিবেশীর মতো থাকতে চাই, আমরা কোনো ধরনের উস্কানি, কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড বাংলাদেশের ভূমিকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে, এটার ব্যাপারে আমরা জিরো টলারেন্স। এখন তো আমরা অন্তর্বর্তী সরকারের অধীনে একটা দেশ চলছে, তো সেই জায়গায় অন্তর্বর্তী সরকারের পরবর্তী সময় আমাদেরকে লং রানে যেতে হবে, নির্বাচন হবে, একটা নির্বাচিত সরকার আসবে। সেই সরকারের সঙ্গে কি ভারতের এই শেখ হাসিনা ইস্যুতে কি টানাপোড়েন এরকমই সেটা আরো আসলে দীর্ঘদিন চলবে কিনা, সেক্ষেত্রে আসলে বাংলাদেশের করণীয় পরবর্তী নির্বাচিত সরকার আসলে না, পরবর্তী নির্বাচিত সরকারও তাকেও চেষ্টা করতে হবে মানে এই ভারতের সাথে কথাবার্তাটা চালানো। এটা তো অন্য কোনো অপশন তো নাই। মানে তাকেও তো সে যদি এই ব্যাপারে ঢিল দেয়, যেমন এই মামলাটা আমি এটা গতকালকে বললাম সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা, 397 দিন লাগলো। তারপরে এর মধ্যে আপনি বুঝতে পারলেন বাকি মামলাগুলো কতদিন লাগবে সর্বোচ্চ, আপনি সবচেয়ে বেশি যদি গুরুত্ব দিয়ে সূক্ষ্মভাবে স্ক্রুটিনি করেন তবু কতদিন লাগবে। ফলে আগামী সরকারের তারা কোনো ক্ষেত্রে ঢিল দিচ্ছে কিনা, তারা বিচারের প্রতি কমিটেড কিনা, এগুলো কিন্তু বোঝা যাচ্ছে এই একটা সিলিং তৈরি হয়ে গেছে আগামী সরকারের। অবশ্যই, কারণ এটা তো এখন যদি আমরা কূটনৈতিক তৎপরতা শুরু করি দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক, বা শেখ হাসিনাকে ফেরত আনার বা বিচারের মুখোমুখি করার, সেটা সময় নেবে, এটা বোঝাই যায়, এটা তো আর হুট করে হবে না। তো সেটা নেওয়ার ক্ষেত্রে এটা এই সরকারের উচিত, বা এরকম একটা হতে পারে, এই চাপ তৈরি করা যেতে পারে যে যারা সম্ভাব্য যারা ক্ষমতায় আসবে তাদের ওই কমিটমেন্ট, তাদের ইশতেহার আমরা দেখতে চাই, যে রাজনৈতিক ইশতেহারে থাকতে হবে যে আমরা ক্ষমতায় আসলে এই যে বিচারের ধারাবাহিকতাটা রক্ষা করবে, এবং সেক্ষেত্রে প্রধান হবে শেখ হাসিনা সহ মূল যারা ক্রিমিনাল তাদেরকে বাংলাদেশে ফেরত এনে শাস্তির মুখোমুখি বা বিচারের মুখোমুখি করা। ধন্যবাদ তুষার, আপনাকে আবার আসবো আপনার কাছে। ভাই, আপনার কাছে আমি ওই সময় শুনে আসলে একটা কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তুষারের কারণে সেটা তুষারকে সময় দেওয়ার কারণে হয়ে ওঠে নাই। আপনি যে অভিযোগগুলো বলছেন, ঠিক এর চাইতে আরো ভয়ঙ্কর অভিযোগ কিন্তু হচ্ছে যুদ্ধ অপরাধের দায়ে, 71-এর মানবতা বিরোধী অপরাধের দায়ে যারা দণ্ডিত হয়েছেন তাদের পরিবারের পক্ষ থেকেও কিন্তু এই ধরনের অভিযোগ কিন্তু করা হয়েছে, এবং সেটা আপনি জানেন যে সাইদির সুখরঞ্জন বাড়ি যিনি সাক্ষী ছিলেন তাকে তুলে নেওয়া যাওয়া সহ। তো আপনার হচ্ছে যে
একই তো হয়ে গেল আসলে বিষয়টা। একদম, তাহলে সেই জায়গায় হচ্ছে যে আপনার বিষয়টা দাঁড়াচ্ছে এবং শেখ হাসিনার পক্ষ থেকে তাহলে এখন ভালো করে বোঝানো যাচ্ছে যেটা আইসিটি মামলা এটা হওয়ার কথা না। এটা যেই আইসিটিতে যেটা করা হয়েছিল যে এই আদালতের আদৌ এখতিয়ার আছে কিনা, কেন আইসিটি অ্যাক্ট কোনো সাধারণ ফৌজদারি আইন নয়, এটি বিশেষ ট্রাইব্যুনাল যার জুরিডিকশন ছিল শুধুমাত্র 1971 সালে যুদ্ধ অপরাধের বিচার। আইনটির উদ্দেশ্য কাঠামো প্রতিটি ধারা সবই হচ্ছে 71 সালের যুদ্ধাপরাধীদের বিচার কেন্দ্র করে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে। সো এই আইনে কন্টেম্পোরারি রাজনৈতিক ব্যক্তিদের বিচার করা বিতর্কিত এবং 2009 সালে শেখ হাসিনা এই আদালত গঠন করেছিলেন মুক্তিযুদ্ধ বিরোধীদের সাজা দেওয়ার জন্য। তখনও এর সমালোচনা হয়েছিল, কিন্তু আপনি যেটা বলেছিলেন এই আদালতটা ক্যাঙ্গারু কোর্ট হিসাবে তখনও বিবেচিত হয়েছে, তখনও এটা সুনাম হয় নাই। তখনও শেখ হাসিনার বিরুদ্ধে কি অভিযোগ ছিল, তিনি তার রাজনৈতিক প্রতিপক্ষকে গায়েল করার জন্য এই কোর্ট চালু করেছেন এবং এইভাবে তাদের অভিযোগগুলো কিন্তু খুবই গুরুতর ছিল এবং সাজা দিচ্ছেন। তো বর্তমানে যেটা হয়েছিল, বর্তমান রায়কে নিয়েই আবার সেই কথাই বলা হচ্ছে যে তাহলে বর্তমান সরকারের মধ্যে যারা সক্রিয় ব্যক্তি যারা আছে, তার প্রতিপক্ষ যারা আছে, তারা এটাকে রিভেঞ্জ ড্রামা নিয়েছে। সেই রিভেঞ্জ নেওয়ার জন্য শেখ হাসিনা যেই আদালতে আমাদেরকে ফাঁসি দিয়েছিল সেই আদালতে শেখ হাসিনাকে ফাঁসি দেব এবং সে হচ্ছে রিভেঞ্জ ড্রামা। সেই রিভেঞ্জ ড্রামা এখন আওয়ামী লীগ বলতেছে যে এটা তাহলে সেটারই প্রতিফলন হচ্ছে আপনি যেটা বলতেছেন। আচ্ছা, তাহলে এখন তো কেবল রায়টা হয়েছে আনিস ভাই, এবং এটা তো আরো অনেক প্রক্রিয়া বাকি আছে, সেটা তো অনেক দূরের কথা। কিন্তু আপনি যেটা আইনজীবী নিয়োগের যে বিষয়গুলো আপনি বলছিলেন, এখন তো আপিলের সুযোগ আছে, তো আওয়ামী লীগ এগিয়ে আসুক, নিশ্চয়ই তারা করবে। আর কিন্তু তারা গতকাল আমি দেখলাম শেখ হাসিনার ছেলে যিনি সজীব ওয়াজেদ জয়, উনি বললেন যে আমার আম্মা শুধুমাত্র তখনই আপিল করবে যখন একটা ইনক্লুসিভ ইলেকশন হবে ইনক্লুডিং আওয়ামী লীগ এবং একটা নির্বাচিত সরকার আসবে, তখনই আমরা শুধুমাত্র আপিল করব। সময় তো পাবে 30 দিন বলে দিয়েছে প্রসিকিউশন। ঠিক আছে, কিন্তু বাংলাদেশে তো এই এভিডেন্স এইটা রয়ে গেছে যে ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে রায়গুলো কিভাবে চেঞ্জ হয়। আমি যদি আপনাকে অপ্রিয় হয় তারপরে বলি, খালেদা জিয়ার মামলার কথা দেখেন, আপনি তারেক রহমানের মামলার কথা দেখেন, বাবরের মামলার কথা দেখেন, সর্বশেষ এটিএম আজহারুল ইসলামের মামলার কথা দেখেন, এগুলো কিন্তু সেই রায় হয়ে গেছিল, রায়গুলো কিন্তু এখন আর সেভাবে কার্যকর নয়। তখন ওরাও যদি ক্ষমতার পালাবদলে কখনো সুযোগ পায় তখন বলবে যে আমি যেটা বললাম যে ফার্দার ট্রায়াল করো। কেন? কারণ এখানে যে বিবাদী ছিল তাকে যথাযথভাবে সুযোগ দেওয়া হয় নাই, তার ইনএবসেন্সিয়া এই মামলা হয়েছে, তারা কোনো কথা বলতে পারে নাই। তার জন্য যে আইনজীবী নিয়োগ করা হয়েছিল, একটা লোয়েস্ট টাইপ আইনজীবী নিয়োগ করা হয়েছিল, যার সরকারি পক্ষ যেগুলো নিয়োগ করেছিল তার ধারে কাছেও নাই। সো সরকার তখনকার যে আইন আদালত থাকবে তারা বলবে যে ওকে তাহলে এটা আবার ট্রায়াল করো। মানে নির্বাচনের প্রসঙ্গ উঠলো যখন, আপনি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছিলেন, না আপনি দল হিসাবে এটা প্রশ্ন করে গেছিলেন যে আমাকে দল হিসাবে ক্ষতিগ্রস্ত হবে কিনা, এই প্রশ্নটা করেছিলেন। যে দল হিসাবে আপনারা সবগুলো চিন্তা করছেন যে শুধু শেখ হাসিনা কেন্দ্রিক, যে এটা শেখ হাসিনার অনুপস্থিতিতে তার দল অবশ্যই ক্ষতিগ্রস্ত হতে পারে, কারণ তৃণমূল পর্যায়ে তার জনপ্রিয়তার প্যারালাল তার দলে আর কেউ নাই। তো ওনার যে মর্যাদা আছে তার দলে অন্য কেউ নাই, কিন্তু দল হিসেবে আওয়ামী লীগ তো নিঃশেষ হয়ে যায় নাই। তো শেখ হাসিনা কি আজীবনের জন্য থাকবেন নাকি? উনি কদিন রাজনীতি করবেন? উনি তো 78 বা 80 হয়ে গেছে, এখন 8 চলে 78 চলে। তো কেউ না কেউ এটা নতুন দায়িত্ব নেবে এবং তিনি তো বলেছেন যে এটা আমার পরিবার থেকেও হতে হবে, নট নেসেসারি। সো দল হিসাবে এটা যদি বলেন যে আওয়ামী লীগ শেখ হাসিনার রাজনীতি বা শেখ হাসিনার ব্যক্তিগত যে রাজনীতি কত দূর হবে বা উনি ক্ষতিগ্রস্ত হবেন কিনা, সেই জায়গায় আমি হয়তো আপনার সাথে সুর মিলাবো, কিন্তু দল হিসেবে তো তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সেটা ভাবার কারণ নাই।